আসসালামু আলাইকুম। সবাইকে হাসান প্লাস ইংলিশ রাজশাহীর পক্ষ থেকে শুভেচ্ছা। তো শিক্ষার্থী যারা তোমরা ক্লাস 9, ক্লাস 10 বা এসএসসি 2026 এর আছো, তোমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক সেকেন্ড পার্টের রাইট ফর ভার্ব। তো এই টপিক সলভ করার সময় তোমাদের অনেকেই নিয়ম মুখস্থ করে সলভ করো, ফলে বিষয়টা অনেক জটিল হয়ে যায়। তো কিভাবে এটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে সলভ করতে হয়, করা যায়, ইফেক্টিভলি সলভ করা যায় এবং রুলসের বাইরে এসে প্রাণবন্তভাবে যে কোনো কোয়েশ্চেন সলভ করা যায়, সেটারই একটি মেগা ক্লাস হবে, অনেক চমৎকার একটা ক্লাস হবে। আশা করি তোমাদের উপকারে আসবে। তাহলে আমরা কথা না বাড়ি আমরা প্রবলেমে চলে যাই। আজকে আমরা ঢাকা বোর্ড 2025 সাল গত বছরে একটা কোয়েশ্চেন সলভ করব। তো দেখো, প্রথমে কোয়েশ্চেনের ইনস্ট্রাকশন থাকে, তোমরা সবাই জানো যে এই কোয়েশ্চেনটা তোমাদের 10 মার্কের। তোমাদের গ্রামার অংশে 60 মার্ক আছে, 9টা চ্যাপ্টার। এর হচ্ছে 10 মার্ক হলো রাইট ফর ভার্ব নিয়ে। তো প্রথমে দেখো, একটা ইনস্ট্রাকশন লেখা আছে যে ফিল ইন দ্য ব্লাঙ্কস। ফিল ইন দ্য ব্লাঙ্কস তার মানে ফাঁকা জায়গাগুলো পূরণ করবো। দেখো ব্লাঙ্কস আছে, তার মানে হচ্ছে যে এখানে ব্লাঙ্কের সংখ্যা 10টা, তাই একাধিক, সুতরাং এখানে একটা এস ব্যবহার করা হয়েছে। উইথ দ্য কারেক্ট ফর্ম, কারেক্ট মানে সঠিক, ফর মানে কি রূপ, কিসের রূপ, অফ দ্য ভার্বস, ভার্বগুলো, অর্থাৎ এই যে 10টা ভার্ব দেওয়া আছে, এই 10টা ভার্বের সঠিক রূপ আমাদেরকে লিখতে হবে। এবং এই ভার্বগুলো দেওয়া আছে গিভেন ইন দ্য বক্স, অর্থাৎ বক্সে দেওয়া আছে। তো তোমরা দেখো যে এই প্রবলেমে টোটাল গ্যাপ আছে 10টা, বক্সে ওয়ার্ড আছে 10টা। তো প্রথমে আমাদের যেটা কাজ হচ্ছে যে বক্সের যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে মিনিংটা কি এটা বোঝার চেষ্টা করা। দেন হচ্ছে কিছু মৌলিক বিষয় আমরা মাথায় রাখবো, তাহলে আমরা খুবই ইফেক্টিভলি এগুলো সলভ করতে পারবো। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে, দেখো এই 10টা ওয়ার্ড যেটা দেওয়া আছে, একটা হচ্ছে কি ডেলিভার। তো ডেলিভার মানে কি? ডেলিভার মূলত হচ্ছে যখন কোনো বক্তা বা কেউ কোনো ভাষণ দেয় বা বক্তব্য দেয়, সেই ক্ষেত্রে ডেলিভার শব্দটা বেশি মানানসই। তাহলে ডেলিভার মানে কি? ভাষণ দেওয়া বা বক্তব্য প্রদান করা। দেন দেখো লেখা আছে অ্যাডভাইস। অ্যাডভাইস শব্দটা দুই ভাবে পাওয়া যায়, একটা সিই এবং আরেকটা হলো এসই। যখন সিই তখন এটা হবে নাউন, আর এসিটা হচ্ছে ভার্ব। যেহেতু এটা ভার্বের চ্যাপ্টার, সুতরাং এটা এস দেওয়া আছে। তো অ্যাডভাইস মানে হলো উপদেশ দেওয়া। যখন এটা নাউন হবে তখন এটা বাংলা হবে সিম্পলি উপদেশ। সেকেন্ড দেখো লেখা আছে টেক। তো টেক মানে কি? টেক মানে গ্রহণ করা। ওকে। ডেকোরেট। ডেকোরেট মানে কি? ডেকোরেট মানে সাজানো বা সজ্জিত করা। দেন দেখো লেখা আছে স্টার্ট এবং বিগিন, এই দুটো মানে হচ্ছে শুরু করা। প্রিজাইড। প্রিজাইড মানে হলো সভাপতিত্ব করা, অর্থাৎ কোনো একটা অনুষ্ঠান, সেটার যিনি সভাপতিত্ব করবেন, এই কাজটাকে বলা হয় প্রিজাইড। এবং মাথায় রাখবা প্রিজাইডের সাথে ওভার শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট, তার মানে প্রিজাইড ওভার। দেন আছে দেখো কাম। কাম মানে আসা। আবার যদি ধরো এই কামের সাথে অফ যুক্ত করা হয়, তাহলে কাম অফ। এই কাম অফ মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া, তারপর একটা গ্রুপ ভার্ব হয়ে যাবে। গ্রুপ ভার্বটা কি? একটা ভার্ব এবং একটা প্রেপোজিশন মিলে যদি, আবার শোনো, একটা ভার্ব একটা প্রেপোজিশন মিলে যদি ভার্বের উত্তর দেয়, ভার্বের মিনিং দেয়, তাহলে এটা হয়ে যায় গ্রুপ ভার্ব। দেন দেখো লেখা আছে বি ভার্ব। এই বি ভার্ব মানে am is আর was were। তাহলে প্রেজেন্ট টেন্সে হবে কি am is আর, পাস্ট টেন্সে হবে কি was were, আর বেস ফর্মটা কি বি। দেন দেখো লেখা আছে রিড। রিড মানে পড়া। এই রিডের সাথে যদি আউট যুক্ত করা হয়, অর্থাৎ প্রিপোজিশন, ভার্ব এবং প্রিপোজিশন, তাহলে এটাও একটা গ্রুপ ভার্ব হয়ে যাবে। রিড আউট মানে হচ্ছে সবার সামনে কোনো বিষয় পাঠ করা, আবৃত্তি করা, জোরে জোরে বলা বা উপস্থাপন করা, রিড আউট। যেমন ধরো তোমার কলেজের বা স্কুলের কোনো একটি নোটিশ সবার সামনে পাঠ করে শোনানো হলো, এটাকে বলা হয় রিড আউট। ওকে। তাহলে আমরা 10টা ওয়ার্ডের সম্পর্কে জানলাম, আমরা একবার একটু রিভিশন দিই। তাহলে প্রথমে দেখো লেখা আছে ডেলিভার। তো ডেলিভার মানে হলো কোনো বক্তব্য প্রদান করা, সেই ক্ষেত্রে ডেলিভার ব্যবহার করা হয়। অ্যাডভাইস মানে কি? উপদেশ দেওয়া। টেক মানে গ্রহণ করা। ডেকোরেট মানে কি? সজ্জিত করা বা সাজানো। স্টার্ট মানে কি? শুরু করা। বিগিন মানে শুরু করা। প্রিজাইড, এবং প্রিজাইডের ক্ষেত্রে ওভার শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট। প্রিজাইড ওভার মানে হলো সভাপতিত্ব করা। নেক্সট হচ্ছে দেখো
কাম মানে আসা, আর কাম অফ মানে হচ্ছে কোনো অনুষ্ঠান শেষ হওয়া, অনুষ্ঠিত হওয়া। দেন হচ্ছে দেখো বি, বি মানে কি হওয়া, এর মধ্যে প্রেজেন্ট টেন্সে হবে কি am is are, past tense was were, and the last one is read। তোমরা সবাই জানো রিড এর প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল সেম, এবং রিড এর সাথে আউট যোগ করলে হবে রিড আউট, মানে হচ্ছে উচ্চ স্বরে করে কিছু পড়া, পাঠ করা সবার উদ্দেশ্যে। ওকে, আমরা মূল দেখো প্রবলেমে যাওয়ার আগে কিছু মৌলিক আলোচনা করব। প্রথমত হচ্ছে কিভাবে ইফেক্টিভলি এগুলো সলভ করা যায়। তো দেখো, তোমাদের অনেকেই অনেকগুলো তোমরা স্ট্রাকচার মুখস্থ করো, বাট ইংলিশে আসলে তোমাদের যে একাডেমিক যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা সলভ করার জন্য তোমাদের একটা স্ট্রাকচার ভালোভাবে বুঝলেই চলে, গাদা গাদা স্ট্রাকচার মুখস্থ করতে হবে না। ওকে, তো একটাই স্ট্রাকচার, সেটা হচ্ছে কি সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। তো দেখবা এই যে দেখো ভার্ব, এই ভার্বের এই জায়গাটা দেখেই আমরা মূলত টেন্স বোঝার চেষ্টা করি। তো টেন্সের সাথে কার সম্পর্ক? টাইম। তোমরা সবাই জানো টাইম, কারণ টেন্স মানে হচ্ছে সময়। তাহলে আমরা এখানে একটু আলোচনা করি। তাহলে মাথায় রাখবা যে টাইম, এই টাইমের সাথে ইংরেজির সম্পর্ক আর উত্তর হচ্ছে টেন্স। আর এই টেন্স তার সময়টা প্রকাশ করে যার মাধ্যমে, তার নাম কি? ভার্ব। তার মানে টাইম প্রকাশ করে টেন্স, আর টেন্স তার টাইমটা প্রকাশ করে যার মাধ্যমে, তার নাম কি? ভার্ব। এবার মাথায় রাখবা এই টেন্সের ভিত্তিতে এই ভার্বটা দুই রকমের হবে। এক হচ্ছে একটা ভার্ব দিকে টেন্স এরা যাবে, অথবা টেন্স এরা যাবে না। টেন্স এরা গেলে ওই ভার্বটার নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। তোমরা এটা সবাই জানো, অথবা না জানলেও সমস্যা নেই। আর যদি ভার্ব দিকে টেন্স এরা না যায়, তবে তার নাম হবে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব এবং কি নন ফাইনাইট ভার্ব। তোমাদের প্রথম কাজ, রাইট ফর্ম ভার্বে যদি তুমি রুলস এর বাইরে এসে ইফেক্টিভলি এবং প্রপারলি সলভ করতে চাও, তাহলে এই বিষয়টা প্রথমে মনে রাখতে হবে যে টেন্সের ভিত্তিতে ভার্ব হচ্ছে দুই ধরনের, একটা ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন বিষয়টা হলো কিভাবে বুঝবা কখন ফাইনাইট ভার্ব কখন নন ফাইনাইট ভার্ব। খুবই সহজ। তাহলে দেখো, এটা হলো তোমাদের মূল স্ট্রাকচার। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে আমি টেন্স চিনবো। তাহলে আমরা সংক্ষেপে বললাম এফ ভি, ফাইনাইট ভার্ব। তো দেখো এই ফাইনাইট ভার্বের দেখো সামনে কে আছে? সাবজেক্ট আছে। তার মানে ফাইনাইট ভার্ব হওয়ার প্রথম শর্ত হচ্ছে তার সাবজেক্ট থাকবে। সেকেন্ড বিষয় হলো যে যেহেতু এই ভার্ব দেখে আমরা টেন্স চিনবো, তার মানে এই ভার্বের দ্বিতীয় যোগ্যতা হলো এটা টেন্স নির্দেশ করবে। 3 নম্বর হচ্ছে এই ভার্বটা আমরা প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে ফিউচার যদি করি তাহলে রূপ পরিবর্তন করবে। তার মানে হচ্ছে 3 নম্বর কন্ডিশন হচ্ছে এর রূপটা পরিবর্তন হবে, অর্থাৎ এর ফর্মটা পরিবর্তন হবে। তাহলে এই তিনটা কন্ডিশন, সাবজেক্ট থাকবে, মনোযোগ তোমরা লিখে নাও, সাবজেক্ট থাকবে, টেন্স এরা যাবে, টেন্স পরিবর্তন করলে রূপ পরিবর্তন করতে পারে। এই তিনটা বৈশিষ্ট্য থাকলে ফাইনাইট। যদি সাবজেক্ট না থাকে, টেন্স এরা না যায়, রূপ পরিবর্তন না হয়, তাহলে হবে নন ফাইনাইট। আবার সাবজেক্ট থাকলে, টেন্স এরা গেলে, রূপ পরিবর্তন করলে ফাইনাইট। আর যদি সাবজেক্ট না থাকে, টেন্স এরা না যায়, রূপ পরিবর্তন না করে, তাহলে হবে নন ফাইনাইট। তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে যেই গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো প্রথমে চিন্তা করবা যে ওই গ্যাপে অবশ্যই একটা ভার্ব বসবে, কারণ চ্যাপ্টার নামই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আর ওই ভার্বটা ফাইনাইট নাকি নন ফাইনাইট এটা খুবই ইজিলি এটা বোঝা যায়। আগে নিশ্চিত হবা যে এটা ফাইনাইট নাকি নন ফাইনাইট। সেকেন্ড সেকেন্ড বিষয়টা হচ্ছে তোমাকে ওই ভার্ব পজিশনের যে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হলো ভয়েস চিনতে হবে। ভয়েস, তো ভয়েস মানে কি? ভয়েস হচ্ছে একটা ভার্বের দুই রকম অর্থ প্রকাশ পায়। একটা হচ্ছে সক্রিয় অর্থ, আর একটা হচ্ছে নিষ্ক্রিয় অর্থ। সক্রিয় অর্থকে তোমরা জানো এটা অ্যাক্টিভ মিনিং দেয়, নিষ্ক্রিয় অর্থ মানে হচ্ছে প্যাসিভ মিনিং দেয়। তাহলে এই ভয়েস আসলে ভার্বেরই একটা সক্রিয় অর্থ দেয়, আর একটা হলো কি নিষ্ক্রিয় অর্থ দেয়।
তো ভয়েস নিয়ে আমরা হয়তো অন্য কোনো ক্লাসে ডিটেলস পড়াবো। জাস্ট হচ্ছে আজকে আমরা শুধু একটু পরিচিতি হয়ে যাক। তাহলে ভয়েস দুই ধরনের। ভয়েসের সাথে কার সম্পর্ক? ভার্বের। ভার্বের ভয়েস কয় ধরনের অর্থ দেয়? দুই ধরনের, একটা অ্যাক্টিভ অর্থ আর একটা কি প্যাসিভ অর্থ। তাহলে অ্যাক্টিভ অর্থ হলে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ হলে প্যাসিভ ভয়েস। আচ্ছা, অর্থাৎ প্যাসিভ মানে নিষ্ক্রিয়। ওকে, তাহলে এই যে ভয়েস, এটার ক্ষেত্রে একটা হবে কি অ্যাক্টিভ আর একটা হলো প্যাসিভ। এখন তুমি এটা কিভাবে বুঝবা কখন অ্যাক্টিভ কখন প্যাসিভ? এটা বোঝা খুবই সহজ। এটা বোঝার ক্ষেত্রে দেখো, ধরো হি রিড, ধরো রিডস। এখন দেখো এই ভার্বের সাথে এই যে দেখো সামনে আছে হি, এটা হলো সাবজেক্ট। তো মাথায় রাখবা প্রোনাউনের সাবজেক্ট, পজিটিভ অ্যাডজেক্টিভ, অবজেক্ট এরকম রূপ ভেদ আছে। তাহলে হি হলো কি তার সাবজেক্ট, হিজ হলো কি তার পজিটিভ অ্যাডজেক্টিভ এবং হিম হলো কি তার অবজেক্ট। যেহেতু এটা হি, এটা রূপটা কি সাবজেক্টের, সো এই জায়গাটা কি সাবজেক্ট। আচ্ছা, এই দেখো রিডের সাথে এই সাবজেক্টের সম্পর্ক, দেখো পড়ার কাজটা কি হি নিজে করে কিনা। যদি নিজে করতে পারে তার মানে সাবজেক্টের সাথে এই ভার্বের সাথে এই সাবজেক্টের সম্পর্ক দেখো অ্যাক্টিভ, সরাসরি সরাসরি সে কাজটা করে। সরাসরি কাজ করলে অ্যাক্টিভ সেন্স, অ্যাক্টিভ মিনিং, অ্যাক্টিভ সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েস, তারপরে এটা অ্যাক্টিভ। এখন যদি বলা হয় বুকস, এই বুকসে পরে লেখা হলো ধরো রিড। আচ্ছা দেখো এই বুকস একটা নাউন, সাবজেক্টে বসে নাউন, তার মানে এটা পজিশনটা সাবজেক্ট। এই সাবজেক্টের সাথে দেখো এই ভার্বের যে রিলেশন, এটা দেখো তো বই কি পড়ার কাজ করে? উত্তর হচ্ছে করতে পারে না, বরং বইকে পড়া হয়। তার মানে এই কাজটা এই বইটা রিসিভ করে। তো রিসিভ করলে সে হবে রিসিভার। আর দেখো এই কাজটা এই সাবজেক্টটা নিজে করতে পারে, তার মানে সে ডুয়ার। তো ডুয়ার মানে হচ্ছে, ডুয়ার মানে সে কর্তা, আর রিসিভার মানে হচ্ছে যার উপর কাজটা করা হয়। তাহলে এই বুকস, এই বুকস দেখো রিডের সাপেক্ষে এই বুকসটা কি রিসিভার, আর রিসিভার হলেই এটা হয়ে যাবে প্যাসিভ ভয়েস। আর যখনই প্যাসিভ ভয়েস, তখন মাথায় রাখবা প্যাসিভের ক্ষেত্রে প্যাসিভ করার জন্য এক্সট্রা একটা বি ভার্বের প্রয়োজন হয়। আর তারপরে যে মেইন ভার্বটা আসবে সেটা থার্ড ফর্ম হবে। প্রশ্ন হচ্ছে এটা মেইন ভার্ব বললাম কেন? তাহলে দেখো এটাই হচ্ছে আসল ভার্ব, যেই ভার্বকে বি সাহায্য করবে ভয়েস নির্ণয় করার ক্ষেত্রে। যেহেতু বি সাহায্য করবে সুতরাং এর নাম সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব বসে কার জন্য? মেন ভার্ব, সো এটা মেন ভার্ব। এবং যেহেতু এটা প্যাসিভ তাই এটা থার্ড ফর্ম হবে, জাস্ট এতটুকু মনে রাখলে হবে। আচ্ছা, যদি তাহলে দেখ দুটো বিষয় গেল, একটা হচ্ছে আমরা টেন্স চিনবো ফাইনাইট ও নন ফাইনাইট। সেকেন্ড বিষয় হচ্ছে আমরা ভয়েস দেখবো যে সেটা অ্যাক্টিভ ভয়েস নাকি প্যাসিভ ভয়েস। আর থার্ড হচ্ছে আরেকটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে নন ফাইনাইট। তো ধরো তাহলে আমাদের দেখো এই যে দেখো এই ভার্বটা মূলত আমাদের টেন্স চেনার জায়গা। তাহলে সাবজেক্ট থাকবে, টেন্স চেনা যাবে, এবং টেন্স পরিবর্তন করলে রূপ পরিবর্তন করবে। এই কয়েকটা কন্ডিশন থাকলে ফাইনাইট, আর না থাকলে কি হবে? নন ফাইনাইট। অর্থাৎ যদি কোনো ভার্বের সাবজেক্ট না থাকে, টেন্স চেনা না যায়, রূপ পরিবর্তন না করে, তাহলে হবে নন ফাইনাইট। মাথায় রাখবা এই নন ফাইনাইট গুলো তিন ধরনের। একটা নাম হচ্ছে ইনফিনিটিভ, আরেকটা হলো জেরার, এবং আরেকটা হচ্ছে পার্টিসিপল। তাহলে দেখো ইনফিনিটিভ, জেরার এবং পার্টিসিপল। এই নন ফাইনাইটের মধ্যে ইনফিনিটিভ এবং জেরার এই দুইটা নাউনের কাজ করতে পারে। আবার এই ইনফিনিটিভ যখন উদ্দেশ্য বোঝাবে তখন এটা বসতে পারে। জেরার তখনই বসে যখন নাউনের পজিশনে বসবে, অর্থাৎ নাউনের পজিশনে বসলে সে ভার্বের কাজ করে না, তখন সেটা হবে কি জেরার। যদি এই দুটা না হয়ে এই দুটার যদি পজিশন না থাকে তাহলে চলে আসবে পার্টিসিপল। আর পার্টিসিপল ক্ষেত্রে মাথায় রাখবা পার্টিসিপল মূলত এখানে তোমাদের এই কোর্সে দুটো পার্টিসিপল জানলেই চলবে। একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। সেটা হচ্ছে যার সাথে আইএনজি যুক্ত করা যায়। ওকে, আর প্রশ্ন হচ্ছে
কখন পাস্ট পার্টিসিপল আর কখন প্রেজেন্ট পার্টিসিপল মাথায় রাখবা। ওই ভার্বের সাথে ওই সেন্টেন্সের, আবার শোনো, ওই ভার্বের সাথে ওই সেন্টেন্সের যদি সম্পর্কটা অ্যাক্টিভ হয়, ডুয়ার হয়, তাহলে হবে আইএনজি। আর যদি সম্পর্ক হয় রিসিভার, তাহলে হবে V3। জাস্ট এই কয়েকটা বিষয় মাথায় রাখলেই দেখবা যে 90% সলিউশন চলে আসবে। তাহলে আরেকবার শোনো, 30 সেকেন্ড রিভাইজ। তাহলে আমার মাথায় রাখবা যে প্রথমে হলো টেন্সের ভিত্তিতে ভার্বটা হবে দুই ধরনের, একটা ফাইনাইট আর একটা কি নন ফাইনাইট। সেকেন্ড হচ্ছে ভয়েস। তাহলে ভয়েসটা যদি হয় অ্যাক্টিভ হইতে পারে, প্যাসিভ হইতে পারে, অর্থাৎ ভার্বের সাথে ওই সাবজেক্টের সম্পর্ক যদি হয় সরাসরি তাহলে অ্যাক্টিভ ভয়েস, যদি নিষ্ক্রিয় হয় তাহলে প্যাসিভ ভয়েস, আর লাস্ট হচ্ছে নন ফাইনাইট অর্থাৎ ফাইনাইট না হলে। আচ্ছা, এই হচ্ছে মৌলিক আলোচনা। এখন আমরা এটা প্রবলেমে সরাসরি দেখলে দেখবা এটা একদম সহজ হয়ে যাবে। তাহলে আমরা চলে যাই, সরাসরি প্রবলেমে চলে যাই। তো আমরা এর আগেই আমরা এই ওয়ার্ডগুলো মিনিং জেনেছি। ওকে, এবার আমরা চলে আসবো সরাসরি প্রবলেম সলভে। তো দেখো, প্রথমে দেখো লেখা আছে আওয়ার, দেখো আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরোমনি। তো খেয়াল করো, আওয়ার আমাদের, অ্যানুয়াল মানে বার্ষিক, প্রাইজ গিভিং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তাহলে দেখো এইটা, দেখো এইটা একটা কি নাউন, মাথায় রাখবা। এই যে দেখো এটা প্রোনাউনের পজিটিভ ফর্ম, আর পজিটিভ গুলো হয় অ্যাডজেক্টিভ, মাথায় রাখবা অ্যাডজেক্টিভ বসে নাউনের জন্য। তাহলে আওয়ার সিরোমনি কেমন সিরোমনি? অ্যানুয়াল সিরোমনি। আর কেমন সিরোমনি? প্রাইজ গিভিং সিরোমনি। তার মানে এইটা একটা দেখো নাউনকে কেন্দ্র করে বাকি সবগুলো বসছে, সো এটা নাউন ফ্রেজ। সাবজেক্টে নাউনও বসে, নাউন ফ্রেজও বসতে পারে। তার মানে এই যে পজিশনটা, এই পজিশনটা দেখো এইটা সাবজেক্টের পজিশনে বসে আছে। তার মানে হচ্ছে দেখো এর পরের যে ভার্বের জায়গাটা, এই ভার্বটা যেহেতু সাবজেক্ট পেয়ে যাচ্ছে, সো এটা অবশ্যই কি ফাইনাইট ভার্ব। তোমরা নিশ্চয়ই মনে আছে, একটু আগে আমরা পড়লাম যে যদি কোনো ভার্বের সাবজেক্ট থাকে তার নাম কি হবে? ফাইনাইট ভার্ব। ওকে, এবার দেখো অফ আছে, ইয়েস্টারডে আছে। ইয়েস্টারডে এটাই বলে দিবে এই সেন্টেন্সটা কোন টেন্সে হবে। তাহলে যেহেতু ইয়েস্টারডে এটা পাস্ট, গতকাল, সুতরাং এই সেন্টেন্সটা হবে পাস্ট টেন্স। আচ্ছা, দেখো লেখা আছে অফ। আমরা একটু কমন সেন্স ব্যবহার করি। তাহলে আমাদের পুরস্কার, বার্ষিক পুরস্কার বিতরণের অনুষ্ঠানটা গতকাল কি হয়েছে? শুরু হয়েছে। অনুষ্ঠান কি শুরু হয়ে একাধিক দিন চলে নাকি শুরু হয়ে শেষ হয়ে যায়? উত্তর হচ্ছে শেষ হয়ে যায়। তার মানে অনুষ্ঠিত হয়েছে। তো অনুষ্ঠিত হইতে পারে, যেই শব্দটা অনুষ্ঠিত হওয়া মিনিংটা ধারণ করে সেটাই হবে উত্তর। তাহলে দেখো এই বক্স থেকে অনুষ্ঠিত হওয়া অর্থে আমরা তোমাদের লিখে দিয়েছিলাম, কামের সাথে যখন আমরা অফ যুক্ত করব তখন এর মিনিংটা হয়ে যাবে অনুষ্ঠিত হওয়া। দেখো আর কোনো শব্দের সাথে অনুষ্ঠিত হওয়ার কোনো সম্পর্ক নেই, মিনিংগত সম্পর্ক নেই। যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে এই কামটা হয়ে যাবে কি ক্যাম। তাহলে উত্তর কি হবে? কেম অফ, কেম অফ। ওকে, সেকেন্ড দেখো উই। দেখো উই হলো এই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, উই, আওয়ার, আস। তার মানে এটা একটা সাবজেক্ট। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা গ্যাপের যে ভার্বটা বসবে এই ভার্বটা ফাইনাইট নাকি নন ফাইনাইট এটা আগে প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে নির্ণয় করতে হবে। যেহেতু এটা সাবজেক্ট আছে, সো এটা অবশ্যই কি ফাইনাইট। তো দেখো লেখা আছে আওয়ার স্কুল ক্যাম্পাস, আমাদের স্কুল প্রাঙ্গণটাকে ভেরি নাইসলি, সুন্দরভাবে, আচ্ছা বলো, স্কুল ক্যাম্পাসটাকে সুন্দরভাবে আমাদের কি করতে হয়? পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য সাজাইতে হয়। তাহলে দেখো সাজানোর কোনো ওয়ার্ড এখানে দেওয়া আছে কিনা। তো দেখো অবশ্যই তোমরা পাবা ডেকোরেট। তো ডেকোরেট মানে কি? সাজানো। এখন খেয়াল করে দেখো, তাহলে এই জায়গাতে ডেকোরেট যদি আমরা লিখি, খেয়াল করে দেখো এই ডেকোরেট সাজানোর কাজটা দেখো উই মানে কি আমরা করছি কিনা? তারপর সাবজেক্ট করেছে। সাবজেক্ট যদি করে থাকে তাহলে এটা কি ভয়েস? অ্যাক্টিভ ভয়েস। ইয়েস, কি ভয়েস? অ্যাক্টিভ ভয়েস।
এবার কোয়েশ্চেন করো, বলো তো সাজাইছো কি আজকে না গতকাল? উত্তর কি ইয়েস্টারডে। তার মানে টেন্সটা বলো প্রেজেন্ট নাকি পাস্ট? উত্তর হবে পাস্ট টেন্স। সেই কারণে ডেকোরেট হয়ে যাবে কি বলতো, ডেকোরেটেড। তাহলে খেয়াল করে দেখো, সাবজেক্ট আছে সেটা ফাইনাইট ভার্ব। সেকেন্ড হচ্ছে দেখো এই ভার্বের সাথে ওই সাবজেক্টের সম্পর্ক কি, সে সরাসরি কাজটা করেছে, সো অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস হলে অতিরিক্ত বি ভার্বের কোনো প্রয়োজন নেই। তাহলে ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো দা শিরোমণি। দেখো এটা একটা দা আছে আর্টিকেল, মাথায় রাখবা আর্টিকেল একটা ডিটারমিনার। ডিটারমিনার হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বসে নাউনের জন্য। তার মানে যেখানে আর্টিকেল, আর্টিকেলের পরে থাকবে কি নাউন। আর্টিকেল বসে কার জন্য? নাউনের জন্য। তাহলে শিরোমণিটা কি বলতো? নাউন। তো দেখো তাহলে সাবজেক্ট পজিশনে যদি নাউন আসে, সাবজেক্টের মূল কি নাউন, তার মানে এটা একটা সাবজেক্ট পজিশনে দেখো সাবজেক্ট চলে আসছে। এরপরে দেখো একটা গ্যাপ আছে, ফাইন। তার মানে এই গ্যাপে অবশ্যই একটা ভার্ব থাকবে, কারণ চ্যাপ্টারের নামটা কি, অধ্যায়ের নাম হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে এই ভার্বে দেখো সাবজেক্ট আছে, সো এটা অবশ্যই কি ফাইনাইট ভার্ব। কি ভার্ব? এটা অবশ্যই ফাইনাইট ভার্ব। আচ্ছা, এখন দেখো দ্য সিরোমনি অ্যাট 3 p.m. খেয়াল করো এখানে অ্যাট ব্যবহার করা হয়েছে এবং এটা 3 p.m. বলো তো এই 3 p.m.টা তোমাদের ঘড়িতে দেওয়া থাকে কিনা? 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ ক্লক টাইম। কি টাইম? ক্লক টাইম। এবং ক্লক টাইমটা নির্দিষ্ট সময়, মাথায় রাখবা এটা প্রেপোজিশন ওদের কাজে লাগবে। নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে ক্লক টাইমের ক্ষেত্রে অ্যাট বসে। কি বসে? অ্যাট বসে। তাহলে এই যে দেখো 3টার, তাহলে দেখো পিএম মানে কি বেলা 3টা। তার মানে এই 3টায় দেখো তো শিরোমণি কি হয়েছিল, গতকালকে না আজকে? ইয়েস্টারডে, গতকাল। তাহলে গতকালকে 3টায় এই অনুষ্ঠানটা কি হয়েছে বলতো? টেক, ডেলিভার, অ্যাডভাইস, স্টার্ট, বিগিন, কোনটা? স্টার্ট অথবা বিগিন, শুরু হয়েছে, রাইট? তাহলে এই দুইটার মধ্যে আমরা যে কোনো একটা এখানে নিতে পারবো। তাহলে অনুষ্ঠানটা কি আজকে হয়েছে আর কালকে হয়েছে? অবশ্যই কালকে। তাহলে টেন্সটা কি হবে? পাস্ট টেন্স। সো আমরা যদি এটা নেই তাহলে কি লিখবো? স্টার্ট হয়ে যাবে কি স্টার্টেড। ক্লিয়ার? তাহলে আমাদের সি নাম্বারটা শেষ। এবং তোমরা যেটা করবা পরীক্ষা দেওয়ার সময়, যেটা যেটা সিলেক্ট হয়ে যাবে উত্তর নিয়ে ফেলবা, সেটা সেটা দাগ দিয়ে রাখবা, তাহলে সহজ হবে। দেখো আওয়ার হেডমাস্টার, আওয়ার হচ্ছে উই এর পজিটিভ কেস, এবং পজিটিভ মানে হলো অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ বসে নাউনের জন্য। তাহলে অবশ্যই হেডমাস্টারটা কি নাউন। তাহলে দেখো সেন্টেন্সের শুরুতেই নাউন, তার মানে এই পজিশনটা অবশ্যই সাবজেক্টের। তাহলে দেখো সাবজেক্ট যেহেতু আছে, তাই এর পরের যে ভার্বটা এটা অবশ্যই কি হবে? ফাইনাইট ভার্ব। সাবজেক্ট থাকলে অবশ্যই ফাইনাইট ভার্ব। আচ্ছা, এবং খেয়াল করে দেখো ভেরি ইজি, দেখো এখানে একটা ওভার শব্দ আছে। আমরা একটু আগেই তোমাদের বক্স পড়ার সময় বলেছিলাম ওভার শব্দটা কোন শব্দের সাথে যায়। আমরা কি বলেছিলাম? প্রিজাইড। কি বলতো? প্রিজাইড ওভার। দেখো আওয়ার হেডমাস্টার প্রিজাইড ওভার দ্য ফাংশন। ফাংশন মানে কি? অনুষ্ঠান। ওকে, তাহলে বলো তো অনুষ্ঠানটা আমাদের প্রধান শিক্ষক কি করেছেন? সভাপতিত্ব করেছেন। আজকে না গতকাল? অবশ্যই গতকাল। তাহলে প্রিজাইডের সাথে হয়ে যাবে কি বলতো? প্রিজাইডেড। তাহলে দেখো সভাপতিত্ব করার সাথে আমাদের হেড স্যারের সম্পর্ক কি ডুয়ার না রিসিভার? সরাসরি কিনা, তিনি নিজেই কাজটা করেছেন কিনা, তার মানে এটা অ্যাক্টিভ। সো এটা অ্যাক্টিভ ভয়েস, তাই এখানে অতিরিক্ত বি ভার প্রয়োজন নাই। তাই উত্তর কি বলতো? প্রিজাইডেড। ওকে, নেক্সট দেখো লেখা আছে এন্ড দ্য এডুকেশন মিনিস্টার। এডুকেশন মিনিস্টার দেখো শিক্ষামন্ত্রী। বাংলাদেশের শিক্ষামন্ত্রী কয়জন হবে? একজন। নির্দিষ্ট করে একজন হলে দা লেখা যায়। তাহলে শিক্ষামন্ত্রী কয়জন? একজন। এবং দেখো এটা একটা পদের নাম, সো নাম মানে কি নাও। দেখো এরপরে একটা গ্যাপ, আর গ্যাপ মানে কি সেখানে কি বসবে? ভার্ব। তাহলে এই ভার্বের আগে দেখো নাউন আছে, তার মানে এটা অবশ্যই সাবজেক্ট আছে। আর সাবজেক্ট থাকলে অবশ্যই ভার্বটা কি হবে? ফাইনাইট ভার্ব। কি ভার্ব? ফাইনাইট। ওকে, দেখো এডুকেশন মিনিস্টার, এই গ্যাপের পরে দেখো লেখা আছে দ্য চিফ গেস্ট।
চিফ মানে প্রধান, আর গেস্ট মানে অতিথি, প্রধান অতিথি। তো খেয়াল রাখবা যে, একটু খেয়াল করো, তাহলে আমরা এখানে আরেকটু আলোচনা করি, তুমি এটা মাথায় রাখবা। সাবজেক্ট যে বসছে আর যে এক্সটেনশনে বসে আছে, এই সাবজেক্ট আর এক্সটেনশন যদি একই ব্যক্তি একই বিষয়ে যদি প্রকাশ পায়, তাহলে মাঝখানে একটা লিঙ্কিং ভার্ব চলে আসবে। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং মানে হলো সংযুক্তকারী, ভার্ব মানে ক্রিয়া, সংযুক্তকারী ক্রিয়া। আর এই লিঙ্কিং ভার্বে মূলত বসে বি ভার্ব, অথবা তোমাদের এই কোর্সে বেশিরভাগে আসে বি অথবা বিকাম, এবং দুটা মানে হচ্ছে কি হওয়া। তাহলে সাবজেক্ট এবং এক্সটেনশন মিলে গেলে মাঝখানে লিঙ্কিং ভার্ব আসবে, আর লিঙ্কিং ভার্বের মূল বিষয়টা কি? বি ভার্ব। তাহলে এবার আমরা দেখো আলোচনায় ফিরে আসি। তাহলে দেখো, এডুকেশন মিনিস্টার যিনি আর অনুষ্ঠানের প্রধান অতিথি কি একই ব্যক্তি কিনা? সো দেখো, এটা সাবজেক্ট আর এটা কি ভার্বে পরে জায়গাটাকার এক্সটেনশন। তাহলে দুটো যখন মিলে গেছে, তার মানে এই ফাইনাইট ভার্বের জায়গাতে বসবে একটা লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের মূলটা কি? বি ভার্ব। এখন বলো তো, দেখো তোমরা আরেকটা বিষয় মাথায় রাখবা, সেটা হচ্ছে আমি এখানে লিখে দিচ্ছি, লিখে দিয়ে তোমরা লিখে নাও। আই যখন সাবজেক্ট হবে তখন বসবে প্রেজেন্ট টেন্সে এম, আর পাস্ট টেন্সে হবে কি? ওয়াজ। যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে সাবজেক্ট, তখন প্রেজেন্ট টেন্সে ইজ, আর পাস্ট টেন্সে হবে কি? ওয়াজ। আর যদি অন্য যে কোনো সাবজেক্ট হয়, তাহলে প্রেজেন্ট টেন্সে হবে আর পাস্ট টেন্সে হবে কি? ওয়্যার। তো দেখো, এইটা এডুকেশন মিনিস্টার, এটা একজন ব্যক্তি, প্রত্যেক নাউন হলো থার্ড পারসন, এটা সিঙ্গুলার, সুতরাং এটা অবশ্যই ইজ অথবা ওয়াজ হবে। অতিথি তিনি ছিলেন প্রধান অতিথি আজকে না কালকে, অনুষ্ঠান যেহেতু গতকাল, অতিথিও গতকালকের পাস্ট টেন্স, সুতরাং কোনটা হবে বলতো? ওয়াজ। তার মানে এই ভি ভার্বটা এখানে হয়ে যাবে কি? ওয়াজ। ক্লিয়ার? ওকে। নেক্সট দেখো লেখা আছে, আমরা একটু তুলে দিলাম, দ্য ফাংশন। আবার দেখো আর্টিকেল, সো আর্টিকেলের পরে জায়গাটা কার? নাউন, তার মানে এটা সাবজেক্ট পজিশন। সাবজেক্টের মূল কি? নাউন। তাহলে খেয়াল করে দেখো, এর পরে যদি একটা ভার্ব আসে, যেই ভার্বের সামনে সাবজেক্ট আছে, অবশ্যই সেই ভার্বটা হবে কি? ফাইনাইট ভার্ব। তাহলে দেখো, দ্য ফাংশন ড্যাশ দ্য উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হলি কোরআন। খেয়াল করে দেখো, তোমাদের এটা পাংচুয়েশন কাজে লাগবে। হলি কোরআন এটা একটা গুরুত্বপূর্ণ একটা কিতাব, একটা গ্রন্থ, সুতরাং দেখো ক্যাপিটালাইজেশন করা হয়েছে, বড় হাতের লেখা, হলি কোরআন। তাহলে পবিত্র কোরআন থেকে রিসাইটেশন, কোরআনের ক্ষেত্রে এটাকে আবৃত্তি বলা যাবে না, তেলাওয়াত বলতে হবে। তেলাওয়াতের মাধ্যমে এই ফাংশনটা কি হয়েছিল বলতো? অনুষ্ঠানের শুরুতে কি কোরআন তেলাওয়াত মানে অনুষ্ঠান শুরু করা হয়েছিল, ইয়েস। তাহলে শুরু হয়েছিল কি আজকে না কালকে? গতকাল, গতকাল। সুতরাং বিগিন হয়ে যাবে কি? বেগান। বিগিন হয়ে যাবে বেগান। ওকে, তাহলে এটা শেষ। পরেরটা দেখো, ওয়ান অফ দা, এই যে ওয়ান অফ থাকলে এর পরের যে নাউনটা আসবে তার সাথে একটা এস হবে, প্লুরাল হবে। কারণ হচ্ছে ওয়ান অফ মানে হচ্ছে অনেকের মধ্যে একজন, তারপর অনেক মানে একাধিক, তো একাধিক মানে দেখো শিক্ষকদের মধ্যে একজন। তাহলে ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স, তার মানে আমাদের সিনিয়র শিক্ষকদের মধ্যে একজন। তাহলে দেখো, তাহলে সিনিয়র শিক্ষকদের একজন, তার মানে সাবজেক্ট পজিশনে নাউন চলে আসছে। তাহলে সাবজেক্ট পজিশনে যদি আমাদের নাউন থাকে, তারপরে যদি একটা গ্যাপ থাকে, তাহলে সেই ভার্বটা সাবজেক্ট পেলে হয়ে যাবে কি? ফাইনাইট ভার্ব। তো দেখো আউট আছে, ওকে, তোমরা মনে আছে যে আউট কার সাথে বসে এই বক্সে? মনে আছে। দ্য অ্যানুয়াল রিপোর্ট, বার্ষিক প্রতিবেদন। সিনিয়র শিক্ষকদের একজন অনুষ্ঠানে তিনি কি করেছেন? সবার সামনে জোরে জোরে পাঠ করেছেন, সবাইকে শোনাইছেন। তো পাঠ করে ইংলিশ কি? রিড। ওকে, আর রিডের সাথে কোন প্রেপোজিশন যায়? আউট। তো দেখো রিড আউট। ওকে, এখন বিষয়টা হচ্ছে
এই রিড এমন একটা ওয়ার্ড যার প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল সেম। এখন দেখো তো এই ঘটনাটা পাস্ট টেন্সের কিনা। যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে শিক্ষকদের একজন মানে একজন থার্ড পারসন সিঙ্গুলার প্রেজেন্ট টেন্সে হলে এটার সাথে একটা এস হতো, রিডস হতো। কিন্তু যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে এস এস যুক্ত করা যায় না, সুতরাং এইটার কোনো পরিবর্তন হবে না। এটা কেবল কি হবে, রিড হবে। রিড আউট, রিড আউট মানে পাঠ করা, জোরে জোরে উচ্চ স্বরে পাঠ করে সবাইকে শোনানো, রিড আউট। ওকে, দেখো এরপরে দেখো লেখা আছে দ্য অনারেবল চিফ গেস্ট। অনারেবল মানে কি, সম্মানিত প্রধান অতিথি। বলো সম্মানিত প্রধান অতিথি। প্রধান অতিথি কয়জন, একজন। তাহলে দেখো এটা একটা নাউন এবং পজিশনটা দেখো এটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আছে, এই সাবজেক্টের পরে দেখো একটা কি আছে, গ্যাপ আছে। তো সাবজেক্টের পরে যদি একটা গ্যাপ থাকে তাহলে সেই গ্যাপে অবশ্যই ভার্ব বসবে, কারণ চ্যাপ্টার নাম কি, রাইট ফর্ম অফ ভার্ব। তাহলে এই ভার্বটা অবশ্যই কি হবে, ফাইনাইট ভার্ব। তাহলে দেখো এই ফাইনাইট ভার্বের পরে জায়গাটা দেখো, তাহলে এটা কোন ভার্বটা আজ আমরা দেখি। এ ব্রিফ এনকারেজিং স্পিচ। স্পিচ মানে কি, ভাষণ। ব্রিফ মানে সংক্ষিপ্ত। এনকারেজিং মানে হলো উৎসাহমূলক। এনকারেজ করা মানে উৎসাহিত করা, উৎসাহমূলক ভাষণ। এই ভাষণ সম্মানিত প্রধান অতিথি গতকালকে প্রদান করেছিলেন কিনা। তোমরা শুরুতেই শিখেছো যে ভাষণ দেওয়ার ক্ষেত্রে ইংলিশ কি বলতো, ডেলিভার। কি বলতো, ডেলিভার। এখন মাথায় রাখবা যে এই যে ডেলিভার শব্দের সাথে চিফ গেস্টের সম্পর্কটা কি, তিনি নিজে এই কাজটা করেছেন কিনা। উত্তর হচ্ছে কি, ইয়েস। ভার্বের কাজটা সাবজেক্টে যে বসেছে নিজে করলে অ্যাক্টিভ ভয়েস, আর না করতে পারলে প্যাসিভ ভয়েস। যেহেতু নিজে করেছেন অ্যাক্টিভ, সুতরাং এক্সট্রা কোনো বি ভার্বের প্রয়োজন নেই। বক্তব্য দিয়েছেন গতকাল, বলো টেন্স কি হবে, পাস্ট টেন্স। কি টেন্স, পাস্ট টেন্স। তাহলে ডেলিভার হয়ে যাবে কি বলতো, ডেলিভার্ড। ওকে, ভেরি নাইস। এরপরে দেখো এখানে আরেকটু খেয়াল করে দেখো, এই দেখো স্পিচের সাথে দেখো এনকারেজিং, তার মানে এখানে একটা আইএনজি এক্সট্রা যুক্ত হয়েছে। মাথায় রাখবা কোন শব্দের সাথে যদি অতিরিক্ত আইএনজি কিংবা এক্সট্রা ডি কিংবা ইডি এগুলো যুক্ত হয়, তাহলে ওই শব্দটার মূল শব্দ অবশ্যই হবে ভার্ব। ভার্ব ছাড়া আইএনজি ডি ইডি এক্সট্রা যুক্ত করা যায় না। তাহলে দেখো এই ওয়ার্ডের সাথে এই ওয়ার্ডটা কি হবে, এনকারেজ, তার সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, তার মানে এই ওয়ার্ডটার মূলটা কিন্তু ভার্ব। এই ওয়ার্ডটার মূলটা কি বলতো, ভার্ব। তাহলে এই ওয়ার্ডটা যেহেতু ভার্ব, সুতরাং ওকে এই ওয়ার্ডটা যেহেতু একটা ভার্ব জাতীয় ওয়ার্ড, তাহলে এই ভার্বটা হয় ফাইনাইট হবে অথবা কি হবে, নন ফাইনাইট। এখন দেখো নাউনের আগে জায়গাটা কার, অ্যাডজেক্টিভ। তার মানে এই কিন্তু টেন্সের কাজ করে নাই। টেন্সের কাজ না করলে এটা হয়ে যাবে নন ফাইনাইট। তাহলে অবশ্যই এটা কি বলতো, নন ফাইনাইট। ওকে, আর নন ফাইনাইট হলে দেখো নাউনের কাজ করলে জেরান্ট হবে, অথবা ইনফিনিটিভ হবে, অথবা উদ্দেশ্য বোঝালো ইনফিনিটিভ হইতে পারে। আর যদি এই দুই ক্ষেত্রে না হয়, অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করলে অবশ্যই সেটা পার্টিসিপল হবে। আর পার্টিসিপল ক্ষেত্রে তোমরা পড়ছো একটা প্রেজেন্ট পার্টিসিপল আর একটা কি পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মানে কি ভি3, আর এই যে ভি3 এটা প্যাসিভ সেন্সে বসে, আর যেটা প্রেজেন্ট পার্টিসিপল মানে আইএনজি এটা হচ্ছে অ্যাক্টিভ সেন্সে বসে। তো আমাকে বলো তো এই ক্লাস করে যদি তোমাদের রাইট ফর্ম ভার্বের ভীতি কিছুটা কমে যায়, তাহলে বলো তো এই ক্লাসটা তোমার ভীতি কমাইতে পারলো কিনা। যদি ভীতি কমায় তাহলে এটা কি অ্যাক্টিভ। ওকে, তো ভাষণ শুনলে ভাষণ শিক্ষার্থীদেরকে উৎসাহিত করে কিনা, উত্তর হচ্ছে ইয়েস। তার মানে দেখো ভাষণের সাথে এই ভার্বের সম্পর্ক অ্যাক্টিভ। আর অ্যাক্টিভ হলে নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে বলতো এটা হলো প্যাসিভ আর এটা কি অ্যাক্টিভ। তাই দেখো এনকারেজড
আবার শোনো, এনকারেজড না হয়ে কি হয়েছে বলো তো, এনকারেজিং। কি হয়েছে? এনকারেজিং। ভেরি নাইস। তাহলে এইটা ছিল কি বলতো আমাদের নন ফাইনাইট। কেমন? নন ফাইনাইট। ওকে, দেখো দেখো এরপরে আরো একটা গ্যাপ আছে। গ্যাপ তার মানে যেখানে গ্যাপ সেখানে হবে কি ভার্ব। এখন তোমাদেরকে এটা সলভ করার জন্য, আমরা খুবই অল্প সময় ক্লাসটা শেষ হয়ে যাবে, এটা সলভ করার জন্য দেখো আমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে, খেয়াল করে দেখবা, মাথায় রাখবা যে একই বাক্যের, মাথায় রাখবা একই বাক্যের যদি কোনো অবজেক্ট এর পরে আরেকটা ভার্ব আসে, তাহলে আগের অবজেক্টটা এই ভার্বের জন্য সাবজেক্ট হবে না। মাথায় রাখবা। আবার শোনো, অবজেক্টের পরে যদি, একই বাক্যে অবজেক্টের পরে যদি ভার্ব আসে, তাহলে এই অবজেক্ট এই ভার্বে কি নয়? সাবজেক্ট নয়। মাথায় রাখবা যে কোনো ভার্বকে যদি তুমি হোয়াট অথবা হোম, কি বা কাকে, হোয়াট হোম, এই কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, আর সেই প্রশ্নের যদি উত্তরটা চলে আসে, তাহলে সেটা হবে অবজেক্ট। আর অবজেক্ট সাবজেক্ট নয়। একই বাক্যের অবজেক্ট আরেকটা ভার্বে কি হবে না? সাবজেক্ট হবে না। তার মানে অবজেক্টের পরে যদি কোনো ভার্ব আসে, তাহলে সেই ভার্বটা অবশ্যই হবে কি? নন ফাইনাইট। এটা মাথায় রাখবা। তাহলে এটা যদি হয়, তাহলে আমরা একটু এখানে দেখি। দেখো, দ্য অনারেবল চিফ গেস্ট, প্রধান অতিথি, ডেলিভার্ড, প্রদান করেছিলেন, কোয়েশ্চেন করো, কি প্রদান করেছিলেন। তাহলে এটা হোয়াট। আর হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা অবশ্যই হবে কি? অবজেক্ট। তাহলে অবজেক্টও বসে আসলে নাউন। কেন নাউন, এটা নিয়ে আমরা আরেকদিন ক্লাসে কথা বলবো। তাহলে আমরা একটু আগে বললাম যে অবজেক্টের পরে যদি কোনো গ্যাপ থাকে, তাহলে অবজেক্ট তার পরের ভার্বের অবশ্যই কি নয়? সাবজেক্ট নয়। তাহলে এই ভার্বটা যেহেতু সাবজেক্ট পেল না, তাহলে এই ভার্বটা ফাইনাইট না হয়ে কি হয়ে যাবে? নন ফাইনাইট। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের নির্ণয় করতে হবে যে ভার্বটা ফাইনাইট নাকি নন ফাইনাইট। এবার দেখো, চমৎকার, পেরে যাবা। দেখো এই, দেখো এই এনকারেজিং স্পিচ, আস মানে কি? আমাদের। দেখো আস একটা অবজেক্ট, তো অবজেক্ট বসে প্রেপোজিশন বা ভার্বের পরে। তাহলে দেখো আমাদেরকে টু বি রেগুলার, আমরা একটু দেখবো যে আমরা কি কি ভার্ব নিয়ে ফেলেছি। দেখো আমরা শুধু অ্যাডভাইস আর টেক এই দুটা ভার্বটা বাকি আছে। এই দুটার মধ্যে কোনটা এখানে বসতে পারে? ভাষণ আমাদেরকে উপদেশ দিতে পারে কিনা? উত্তর হচ্ছে ইয়েস। তার মানে হচ্ছে এইখানে, এইখানে অ্যাডভাইস বসবে, অ্যাডভাইস। এখন দেখো এই অ্যাডভাইস তো আর ফাইনাইট না, এটা কি বলতো? নন ফাইনাইট। তাহলে দেখো এই অ্যাডভাইসের সাথে খেয়াল রাখবা যে এই অ্যাডভাইসটা দিয়েছেন কে? চিফ গেস্ট। আচ্ছা বলো তো, চিফ গেস্ট অ্যাডভাইস দিতে পারেন কিনা? উত্তর হচ্ছে ইয়েস। তাহলে এটা ডুয়ার সেন্স, অ্যাক্টিভ সেন্স, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েস। তাহলে ভার্বের সাথে কি হয় অ্যাক্টিভ ভয়েসে? আইএনজি নাকি ইডি? আইএনজি। ভি3 নাকি ভি4? ভি4। তাহলে উত্তর কি হবে বলতো? অ্যাডভাইজিং। কি বলতো? অ্যাডভাইজিং। তাহলে উত্তর হবে কি? অ্যাডভাইজিং। ওকে, তাহলে বুঝতে পেরেছো যে এনকারেজিং স্পিচ অ্যাডভাইজিং কেন হলো? তাহলে এটা যেহেতু নন ফাইনাইট, আর নন ফাইনাইটের ক্ষেত্রে যদি ডুয়ার সেন্স হয় তাহলে আইএনজি, আর রিসিভার হলো কি? ভি3। অ্যাডভাইসে দেখো, অ্যাডভাইসের পরে দেখো লেখা আছে টু বি রেগুলার। তার মানে প্রথম যে অ্যাডভাইসটা হলো টু বি রেগুলার ইন স্টাডিজ। তার মানে টু বি মানে কি? হওয়া, রেগুলার মানে নিয়মিত, স্টাডিজ মানে কি? পড়াশোনা নিয়মিত হওয়া। দেখো অ্যাডভাইসের প্রথমটা শুরু হয়েছে টু বি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে বলা হয় ইনফিনিটিভ। তারপরে অ্যাডভাইসের প্রথমটা শুরু হয়েছে ইনফিনিটিভ দিয়ে। তো দেখো এন্ড এর আগে যদি একটা অ্যাডভাইস থাকে, তাহলে এন্ড এর পরেও আরেকটা কি হবে? অ্যাডভাইসই আসবে। তাহলে এন্ড এর আগে যদি হয় ইনফিনিটিভ, তাহলে এন্ড সমজাতীয় বিষয়কে যুক্ত করে, সমজাতীয় বিষয়কে যুক্ত করে। তাহলে আগেরটা যদি হয় ইনফিনিটিভ, পরেরটাও অবশ্যই হবে কি? ইনফিনিটিভ।
তাহলে আমাদের দেখো বাকি আছে কোনটা, টেক। তো সাথে মাথায় রাখবা টেক পার্ট, এই দুটাকে একসাথে বলা হয় অংশ নেওয়া। অংশ নেবে কোথায়? ইন দা মুভমেন্ট, আন্দোলনে বা অভিযানে। কার বিরুদ্ধে? এগেনস্ট ইলিটারেসি, অর্থাৎ নিরক্ষরতার বিরুদ্ধে যে অভিযান, অর্থাৎ মানুষকে শিক্ষিত করার যে আন্দোলন, সেই আন্দোলনে শিক্ষার্থীদেরকে অংশ গ্রহণ করার পরামর্শ দিয়েছেন চিফ গেস্ট। তাহলে মাথায় রাখবা যে এন্ড এর আগে হচ্ছে দেখো ইনফিনিটিভ টু বি আছে, সো এন্ড এর পরেও কি হবে? ইনফিনিটিভ হবে, টু টেক। এখন মাথায় রাখবা তোমরা সেটের অঙ্ক করেছো, যেমন সেটের ক্ষেত্রে এরকম অঙ্ক আছে। তো এ এবং বি এর উপাদান যদি মিলে যায় তাহলে আমরা কয়বার লিখি? একবার। একবার লিখলেই দেখবা ওইটা এতেও বোঝায় বিতেও বোঝায়। যেহেতু দেখো এন্ড এর আগে টু একবার লেখা হয়েছে, সুতরাং এখান থেকে টু বাদ দিলে কোনো সমস্যা নেই। তারপরে টু এর পরে ভার্বের কি হয়? বেস ফর্ম, সুতরাং কোনো পরিবর্তন হবে না। তাই লাস্ট যে নাম্বার আনসারটা কি হবে? ঠিক। ওকে, তাহলে এইভাবে সলভ করতে হয়। তাহলে আমরা মাথায় রাখবা যে আমরা এই প্রবলেমটা সলভ করলাম। তাহলে এই প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা একটু স্ন্যাপশট দিই, সেটা হচ্ছে আমাদের রাইট ফর্ম ভার্ব সলভ করার ক্ষেত্রে আমাদের প্রথমে লাগবে কি? টেন্স এর বিষয় জানতে হবে যে ওই ভার্বটা ফাইনাইট নাকি নন ফাইনাইট। দেন হচ্ছে বয়েস জানবো, অ্যাক্টিভ অর প্যাসিভ। দেন আমরা নন ফাইনাইট ভার্ব হিসেবে এটা জেরান্ট হবে না ইনফিনিটিভ হবে নাকি পার্টিসিপল হবে, এইভাবে। তো আমরা একটা ডিটেলস একটা আলোচনা করলাম, এরপর থেকে দেখবা যে এই প্রবলেমের সাথে দেখবা সবগুলো প্রবলেম অলমোস্ট 80 থেকে 90% মিলে যাবে। তাহলে আজকের ক্লাস বাড়াবো না। আমরা রাজশাহীতে যারা সব বাড়িতে অভিভাবক আছেন তাদেরকেও বলছি যে ছেলে মেয়েদেরকে মুখস্থ নির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে আসতে হবে। তাদেরকে বুঝে বুঝে পড়ার ক্ষেত্রে তাদেরকে অগ্রগামী করতে হবে। তাহলেই ছেলে মেয়েদের মেধা বিকাশ ঘটবে এবং আগামী দিনে কম্পিটিশনে তারা অনেক ভালো করবে। তো আপনাদেরকে জ্ঞাতার্থে বলছি যে আমরা এই প্রথম 9, 10 এবং এসএসসি প্রোগ্রামটা চালু করা হয়েছে। সুতরাং রাজশাহীতে যদি ইউনিক সার্ভিস পেতে চান, ছেলে মেয়েদেরকে যদি আরো বেশি দক্ষ করতে চান, তাহলে হাসান প্লাস ইংলিশ সবসময় আপনাদেরকে ইনভাইট করছে। তো আজকে আর আমরা ক্লাস বাড়াবো না, এখানেই শেষ। সবার জন্য শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।